ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস 10 কোষে দেখি 2 সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট। দেখো, এই সরল সুদ নিয়ে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি খুব সহজভাবে বুঝিয়ে করানোর চেষ্টা করব। দেখো, এই একের দাগ থেকে অঙ্ক করার আগে এই অঙ্কের মেন যে বেসিক কনসেপ্ট আছে সেটা আমরা খুব ভালো করে আগে বুঝে নেব, তারপরে এই একের দাগ থেকে অঙ্কগুলি করতে থাকব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে দেখো, তুমি মনে করো বছরের শুরুতে কোনো ব্যাংকে তুমি 100 টাকা জমা রেখেছো। তাহলে বছরের শুরুতে তুমি 100 টাকা জমা রাখলে, ঠিক আছে, 100 টাকা ব্যাংক তোমাকে এই 10% সরল সুদের হারে সুদ দিচ্ছে আর কি। 1 বছরের জন্য জমা রাখলে, তাহলে 1 বছর। এবার এই 1 বছর পরে তুমি দেখছো সেই টাকাটা এই 110 টাকা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি হলো দেখো, তুমি ব্যাংকে বছরের শুরুতে তুমি 100 টাকা জমা রেখেছো, ব্যাংক তোমাকে দিচ্ছে 10% হারে সুদ দিয়েছে। 1 বছর পরে সেই 100 টাকাটা হয়ে গেছে দেখো 110 টাকা। তাহলে ব্যাংক তোমাকে অতিরিক্ত কত টাকা দিল সেটা বের করতে গেলে দেখো, এই যে 110 থেকে আমাদের কি করতে হবে, তুমি যে টাকাটা প্রথমে ব্যাংকে রেখেছিলে সেটা বিয়োগ করব, অর্থাৎ 100 বিয়োগ করে দেবো। তাহলে দেখো এটা 10 টাকা, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে ব্যাংক 100 টাকায় 1 বছর পরে যে অতিরিক্ত টাকাটা দেয় সেটাই হলো কিন্তু সরল সুদ। সেটা কত? 10 টাকা। তাহলে এটাই হলো কিন্তু সরল সুদ, 10 টাকা সুদ দিল, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট। এবারে দেখো, এই যে 100 টাকা প্রথমে ব্যাংকে জমা রেখেছিলে এটাকে বলা হয় আসল। সংক্ষেপে আমরা পি দিয়ে প্রকাশ করব। পি মানে প্রিন্সিপাল, আসলকে প্রিন্সিপালও বলা হয়, ঠিক আছে। তো আসলের আরও একটা নাম আছে দেখো, মূলধন। তাহলে আসল, প্রিন্সিপাল বা মূলধন। এবার দেখো, এই যে 10% হারে সুদ দিল, 10% হারে সুদ, এটা হচ্ছে সুদের হার বলা হয়, সুদের হার, ঠিক আছে। সুদের হার অর্থাৎ ইন্টারেস্ট অফ রেট, এটা স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। এখানে দেখো 1 বছর যেটা আছে, মনে রাখবে এই সরল সুদ নিয়ে যত অঙ্ক আছে সব কিন্তু সময় যাই বলুক, দিন বলুক বা মাস বলুক, তোমাকে কিন্তু বছরে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। বছর করে নিয়েই কিন্তু অঙ্কটা করতে হবে, কারণ যে সরল সুদটা ব্যাংক দেয় সেটা কিন্তু বছরে হিসাব হয়, ওকে। তাহলে এই বছর এটা হচ্ছে সময়। তো সময়কে আমরা সংক্ষেপে স্মল টি দ্বারা প্রকাশ করব। আর এখানে দেখো 110, তুমি দেখো ব্যাংকে বছরের শুরুতে 100 টাকা জমা রেখেছিলে, 1 বছর পরে সেই টাকাটা দেখো 110 টাকা হয়ে গেছে। তাহলে এর মধ্যে কি আছে, তোমার যে টাকাটা তুমি জমা রেখেছিলে অর্থাৎ আসল টাকাটা আছে, প্লাস ব্যাংক যেটা অতিরিক্ত টাকা দিয়েছে সেটাও কিন্তু এর মধ্যে আছে। তার মানে এটা আমরা লিখতে পারি যে এটা সুদ প্লাস আসল, অর্থাৎ এর মধ্যে ব্যাংক যে অতিরিক্ত টাকাটা দিয়েছে সেই টাকাটাও আছে, আর তুমি যে টাকাটা জমা রেখেছিলে ব্যাংকে সে টাকাটাও আছে, অর্থাৎ সুদ আর আসল আছে। এই সুদ আসলকে আমরা এরকমও লিখতে পারি সুদাসল, ঠিক আছে। এর আরও একটা নাম আছে দেখো, সমূল বৃদ্ধি, ওকে। আর এই যে 10 টাকা সুদ পেলে, 100 টাকার 10% হারে ব্যাংক সুদ দিয়েছে, 1 বছর পরে তুমি কত টাকা অতিরিক্ত পেলে? 10 টাকা অতিরিক্ত পেলে। তাহলে এই 10 টাকাকে বলা হয় মোট সুদ, যেটা ক্যাপিটাল আই দ্বারা প্রকাশ করা হয় মোট সুদকে, ঠিক আছে। আবার মনে করো কোনো অঙ্কের ক্ষেত্রে এরকমও আসবে, দেখো মনে করো সুদাসল আছে, সুদাসল আছে মনে করো 350 টাকা, ঠিক আছে। এটা সুদাসল, হ্যাঁ, সুদাসল মনে করো 350 টাকা। আর আসল মনে করো, আসল মনে করো 250 টাকা হচ্ছে আসল। তাহলে এই সুদাসল যেটা আছে এর মধ্যে কি আছে, সুদটা আছে প্লাস আসলটা আছে। তাহলে যদি আমরা সুদটা শুধু বের করতে চাই, সুদ অর্থাৎ এই আয়ের মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে কি করতে হবে, এই সুদাসল থেকে দেখো সুদাসল কোনটা 350, এই 350 থেকে আসল যে টাকাটা আছে অর্থাৎ 250 বিয়োগ করলে কিন্তু আমরা যেটা পাবো সেটাই হবে কিন্তু সুদ। তাহলে 350 থেকে 250 বিয়োগ করলে 100 টাকা, অর্থাৎ মোট সুদ বা সুদটা ইন্টারেস্ট কত হলো 100 টাকা। তাহলে সুদাসল বলা থাকলে, আমাদের যদি সুদাসল বলা থাকে আর আসলটা যদি দেয়া থাকে, তাহলে সুদ বের করবো, কী করব, সুদাসল থেকে আসলটা বিয়োগ করব। আবার মনে করো এই সুদাসল দেয়া আছে
আর সুদটা কত সেটা বলা আছে। তাহলে আসলটা কি করে বের করব? সেই সুদাসল থেকে যে সুদটা থাকবে সেটা বিয়োগ করে দিলে আমাদের আসলটা পেয়ে যাব। ওকে, তোমাদের টেক্সট বুকে দেখো 31 নম্বর পেজে বলছে ব্যাংক যে অতিরিক্ত অর্থ বা অতিরিক্ত অর্থমূল্যটা দেয় সেটাকে সুদ বা ইন্টারেস্ট বলা হয়। আর এই ধরনের সুদকে কিন্তু সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট বলা হয়। ঠিক আছে, দেখো আসল টাকাকে প্রিন্সিপাল বলা হয়। ঠিক আছে, আর যেটা সুদ আসল বা সমৃদ্ধি মূল সেটা হচ্ছে অ্যামাউন্ট। এই অ্যামাউন্টের মধ্যে কী কী থাকে? সেটা হচ্ছে সুদ প্লাস আসল থাকে। এবারে দেখো আসল বা মূলধন। আসল বা মূলধনটা কি? বলছে যত টাকা ধার দেয়া বা নেয়া অথবা যত টাকা গচ্ছিত রাখা হয় সেটাই কিন্তু আসল বা মূলধন বলা হয়। মনে করো তুমি ব্যাংকে 500 টাকা রেখেছো, তাহলে সেটাই হবে তোমার জন্য আসল বা গচ্ছিত টাকা বা মূলধন। এবার মনে করো তুমি ব্যাংক থেকে 1000 টাকা লোন নিয়েছো বা ব্যাংক তোমাকে দিয়েছে। ঠিক আছে, তাহলে তোমার ব্যাংকের ক্ষেত্রে সেটা হবে কিন্তু আসল বা গচ্ছিত টাকা। ঠিক আছে, এবার দেখো যত এই সময়টা কি বলছি, যত সময়ের জন্য ধার দেওয়া বা নেওয়া হয় বা গচ্ছিত রাখা হয় সেটাকে কিন্তু আমরা সময় ধরবো। মনে করো তুমি ব্যাংকে 2000 টাকা জমা রেখেছো আর 2 বছর পরে সেটা সুদে আসলে হয়ে গেছে 2500 টাকা, অর্থাৎ 2 বছর পরে, তাহলে 2 বছরটা সেটাই হবে কিন্তু সময়। অর্থাৎ যতদিন তোমার টাকাটা ব্যাংকে থাকবে, গচ্ছিত থাকবে, সেটাই হবে সময়। আর এখানে সুদটা কি দেখো, ব্যাংক বা কোনো সংস্থা বা কোনো সংগঠনের কাছে যদি তুমি টাকা গচ্ছিত রাখো, সে যে তোমার আসল টাকা অর্থাৎ যত টাকা তুমি গচ্ছিত রেখেছো তার উপরে যে সুদটা দেবে, অর্থাৎ অতিরিক্ত যে টাকাটা দেবে সেটাই কিন্তু সুদ বা মোট সুদ হবে। এখানে তোমরা আরও একটা জিনিস খুব ভালো করে দেখো কি বলছে দেখো, যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে। অর্থাৎ যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন, ঠিক আছে, মনে করো তুমি ব্যাংক থেকে টাকা ধার নিয়েছো, তাহলে ব্যাংক হবে কিন্তু উত্তমর্ণ। ঠিক আছে, আর কি বলছে, যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তাকে অধমর্ণ বলা হয়। তাহলে অধমর্ণ, মনে করো ব্যাংক থেকে তুমি 2000 টাকা ধার নিয়েছো বা লোন করেছো, ব্যাংকে লোন নিয়েছো। ঠিক আছে, তাহলে ব্যাংক যেহেতু টাকাটা তোমাকে দিচ্ছে তাহলে ব্যাংক হবে কিন্তু উত্তমবর্ণ। আর যেহেতু টাকাটা তুমি ব্যাংক থেকে নিচ্ছ, অর্থাৎ ধারটা কে নিচ্ছে, তুমি নিচ্ছ, তাহলে কি হবে, সেটা অধমর্ণ হয়ে যাবে। ঠিক আছে, মনে করো তুমি তোমার বন্ধুকে টাকা ধার দিয়েছো, তাহলে তুমি ধার দিয়েছো অর্থাৎ তুমি তখন হয়ে যাবে উত্তমবর্ণ। আর তোমার যে বন্ধু তোমার কাছ থেকে টাকাটা ধার নিয়েছে সে হবে কিন্তু অধমর্ণ। ঠিক আছে, দেখো এই উত্তমবর্ণ আর অধমর্ণ থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় অবজেক্টিভ কোশ্চেন আসে। এরকম আসবে, যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে কি বলে, উত্তমবর্ণ। আবার এরকমভাবেও আসতে পারে, যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তাকে কি বলে, অধমর্ণ বলা হয়। ঠিক আছে, তো এটা একটু ভালো করে তোমরা কিন্তু দেখে নেবে। ওকে, এরপরে দেখো এই লেসনে একটিমাত্র সূত্র রয়েছে। ঠিক আছে, যে সূত্রের সাহায্যে আমরা এই লেসনের যত অঙ্ক আছে সব অঙ্কগুলির সমাধান করব। তাহলে সেই সূত্রটা কি দেখো, I সমান PR/100। ঠিক আছে, দেখো যেখানে এই P সমান আসল বা মূলধন বোঝায়। ঠিক আছে, I সমান হচ্ছে মোট সুদ, তাহলে P সমান প্রিন্সিপাল মানে আসল বা মূলধন, I মানে হচ্ছে মোট সুদ। এরপরে দেখো R সমান বার্ষিক শতকরা সরল সুদের হার। সুদের হার বোঝায়। ঠিক আছে, আর টি বলতে সময়, মনে রাখবে সময়টা কিন্তু বছরে হবে। তাহলে দেখো মেন সূত্র হচ্ছে এটাই, সেটা হচ্ছে দেখো এই I সমান সমান PR/100, যেখানে P সমান আসল বা মূলধন, I হচ্ছে মোট সুদ, আর হচ্ছে বার্ষিক শতকরা সরল সুদের হার, আর টি হচ্ছে সময় যেটা বছরে, কারণ এই সরল সুদ হিসাবটা হয় কিন্তু বছরে। এবার একটু লক্ষ্য করো এই সূত্রটাকে কিভাবে আমরা ভেঙে অন্যরকম সূত্রগুলো তৈরি করতে পারি। দেখো এই আয়ের নিচে কিছু নেই মানে 1 আছে, তো আমরা যদি কোনাকুনি গুণ করি, অর্থাৎ এইটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এইটা যদি গুণ করি তাহলে কি হবে, দেখো 1-এর সঙ্গে PR/T গুণ করলে তাহলে PR
টি সমান এটা আই ইন্টু 100 হবে, আই ইন্টু 100। এইটা থেকে দেখো আমরা এই পি আর এবং টি এদের মানগুলো কিভাবে বের করব দেখো। 1 নম্বরে দেখো, মনে করো আসল কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। তাহলে আসল এই পি সমান সমান দেখো সমান সমানের ডান দিকে দেখো আই ইন্টু 100 আছে, তাহলে এটা উপরে বসে যাবে আই ইন্টু 100। যেহেতু আমরা পির মান বের করছি তাহলে পিকে আমরা বাঁদিকে রাখলাম, দেখো বাঁদিকে, তাহলে কী পড়ে আছে দেখো আর টি পড়ে আছে, তাহলে নিচে বসে যাবে আর ইন্টু টি। তাহলে আসল বের করার সূত্র হচ্ছে আই ইন্টু 100 অর্থাৎ মোট সুদ ইন্টু 100, নিচে দেখো বার্ষিক শতকরা সুদের হার ইন্টু সময়। 2 নম্বর মনে করো আমরা বার্ষিক সুদের হার বের করব। বার্ষিক সুদের হার যেটা আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এই আর সমান সমান সূত্রটা কী হবে দেখো। দেখো উপরে কিন্তু দেখো আই ইন্টু 100 আছে, আর নিচে দেখো যেহেতু আমরা আর এর মানটা বের করব তাহলে পড়ে আছে কি পি আর টি পড়ে আছে, তাহলে আর সমান সমান কী হবে, নিচে দেখো পি ইন্টু টি আসল ইন্টু সময় হলো। 3 নম্বর দেখো মনে করো টি এর মানটা বের করব অর্থাৎ সময় বের করব, তাহলে সময় এই টি সমান সমান উপরে দেখো সবার উপরে দেখো উপরে আই ইন্টু 100, এর উপরেও দেখো আই ইন্টু 100, তো এখানেও তাই হবে আই ইন্টু 100। তাহলে টি এর মানটা আমরা বের করতে চাইছি, তাহলে বাকি আছে কারা দেখো পি আর টি, পি আছে আর আছে, ঠিক আছে, তাহলে এর নিচে বসে যাবে এই পি ইন্টু আর। কারণ দেখো বাঁদিকে টি সমান আমরা মানটা বের করবো, তাহলে বাঁদিকে যেটা দেখো টির সঙ্গে এরা দুজন গুণ হয়ে আছে, তাহলে ডান পক্ষে আনলে কী হবে ভাগ হয়ে যাবে অর্থাৎ এর তলায় বসবে। তাহলে এই যে সূত্র মেন সূত্র কিন্তু আই সমান মানে মোট সুদ বের করা, এটা হচ্ছে সুদ বের করা, ঠিক আছে, এটা হচ্ছে সুদ। এই সুদ আই সমান পিআরটি বাই 100। তাহলে এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই লেসনের সমস্ত অঙ্কগুলো সমাধান করব। ওকে, 1 দাগের অঙ্কে কি বলা আছে দেখো, 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। দেখো 2 বন্ধু একটা ব্যবসা চালানোর জন্য কি করেছে, বার্ষিক সরল সুদ 12% সরল সুদের হারে একটা ব্যাংক থেকে কত টাকা ধার নিয়েছে, 15,000 টাকা ধার নিয়েছে। তাহলে দেখো বার্ষিক সরল সুদের হার 12% বলে দিয়েছে, আর এখানে যে টাকাটা ধার নিয়েছে অর্থাৎ 2 বন্ধু ধার নিয়েছে কোত্থেকে, ব্যাংক থেকে। এখানে কিন্তু ব্যাংক কিন্তু উত্তমর্ণ, আর যেহেতু 2 বন্ধু টাকাটা ধার করেছে ব্যবসা চালানোর জন্য, তাহলে 2 বন্ধু হবে কিন্তু অধমর্ণ, ঠিক আছে। তো এখানে আসল টাকা তার মানে কিন্তু 15,000 টাকা। ক বছর পরে বলছে 4 বছর, সময়টা হবে 4 বছর। তাহলে ওই 15,000 টাকার 12% হারে 4 বছরের সুদটা কত টাকা দিতে হবে সেটাই আমাদের বের করতে হবে। দেখো তাহলে দেখো প্রথমে আমি এখানে লিখে নেব যে এখানে আসল পি, তাহলে আসল কত টাকা বলা আছে অঙ্কে, 15,000 টাকা ধার করেছে। তারপরে বলছে দেখো বার্ষিক সুদের হার, সুদের হার আর দ্বারা প্রকাশ করা হয়। ওখানে বলে দিয়েছে দেখো 12% বলে দিয়েছে সুদের হার, আর কি বলেছে সময়টাও বলে দিয়েছে। তাহলে সময় এই টি সমান দেখো 4 বছর, ঠিক আছে। তো আমাদের বের করতে হবে এই 15,000 টাকার 4 বছরের সুদটা কত, অর্থাৎ সুদ মোট সুদ অর্থাৎ আয়ের মানটা আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আই সমান পি আর টি বাই 100। তাহলে দেখো পি মানে কি, পি মানে হচ্ছে প্রিন্সিপাল, আসল কত 15,000 টাকা আছে, আর মানে সুদের হার 12% আছে, তাহলে এখানে 12 বসিয়ে দেবো। আর কি বলেছে টি মানে সময় 4 বছর, এখানে 4 বসিয়ে দাও। আর নিচে দেখো 100 আছে, তাহলে নিচে দেখো দুটো শূন্য কাটলাম, উপরেও দুটো শূন্য কেটে দিলাম। এখানে কি আছে 4 12 48, আর এখানে 150 আছে। তাহলে এই 150 আর 48 গুণ করে নেব, 8 0 0 5 8 40, 40-এর 0 হাতে 4, 8 × 8 = 8 × 4 = 12, 4 0 0 4 5 20 0 হাতে 2, 4 × 4 = 2 6। তাহলে
কত হচ্ছে দেখো, তাহলে এখানে 150 12 আর 4 গুণ করলে 7,200 টাকা, এটাই কিন্তু সুদ। তাহলে আমরা উত্তরটা এবার লিখে নেব দেখো। অতএব 4 বছর পরে ওই টাকার জন্য তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে করব দেখো এই 2 এর দাগে কী বলা আছে দেখো, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। দেখো এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে এই 2005 সালটা লিপ ইয়ার কি না, ঠিক আছে। তারপর দেখো এখানে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে মে মাসের 27 তারিখ পর্যন্ত মোট দিন সংখ্যাটা বের করতে হবে। মনে রাখবে এই জানুয়ারি মাসের 1 তারিখ থেকে মে মাসের 27 তারিখ পর্যন্ত হয় জানুয়ারি মাসের একদিন আমরা কম ধরে নেব, নাহলে এখানে 27 মে আছে, আমরা এখানে নেবে কিন্তু 26 মে পর্যন্ত নেব, ঠিক আছে। মোট দিন সংখ্যা বের করে নিতে হবে, তারপরে সেই দিন সংখ্যাটা আমরা বছর করে নেব, তারপরে এই 2,000 টাকার সুদ কত হবে সেটা আমরা বের করব। দেখো তাহলে দেখো এটা হলো 2 এর দাগের অঙ্ক। প্রথমে আমরা দেখে নেব যে 2005 সাল লিপ ইয়ার কি না, ঠিক আছে। তাহলে লিখে নেব যে 2005 সাল, দেখো 2005 সাল লিপ ইয়ার কি না তার জন্য আমাদের কি করতে হবে, এই 2005কে 4 দিয়ে ভাগ করতে হবে। দেখো 4 দিয়ে যদি 2005কে ভাগ করি তাহলে দেখো 4 5 20, তাহলে এখানে 0 নামবে, এখানে 0 দিয়ে 0, তাহলে এখানে 5, তাহলে এখানে 4 একে 4, দেখো বিয়োগ করলে 1, তাহলে এখানে দেখো ভাগটা মিলছে না, 1 ভাগশেষ থাকছে। যদি এই ভাগটা মিলে যেত, কোনো ভাগশেষ থাকতো না, তাহলে কিন্তু 2005 সাল লিপ ইয়ার হতো। কিন্তু যেহেতু এখানে ভাগটা মেলেনি, 1 ভাগশেষ থাকছে, তাহলে কিন্তু এই 2005 সাল লিপ ইয়ার নয়। তাহলে আমি লিখে নেব দেখো 2005 সাল লিপ ইয়ার নয়, ঠিক আছে। তাহলে দেখো যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত মোট দিন, তাহলে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত মোট কত দিন সেটা আমাদের বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 1 জানুয়ারি মাসের 1 তারিখ থেকে, তাহলে জানুয়ারি মাস কত দিনে হয়, তাহলে 31 দিন হয় জানুয়ারি মাস, তাহলে 31। তারপর দেখো এই 2005 সাল যেহেতু লিপ ইয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি মাসটা কত দিনের হবে, 28 দিনের হবে। তাহলে দেখো জানুয়ারি হয়ে গেল, ফেব্রুয়ারি, এরপরে মার্চ, তাহলে মার্চ কত দিন হবে, মার্চ হবে কিন্তু 31 দিন। আবার এপ্রিল, দেখো এপ্রিল 30 দিন হবে। এবার এখানে একটু খুব ভালো করে দেখো, এখানে বলেছি 27 মে পর্যন্ত, তো এখানে 27 মে বলেছে, মানে আমরা একদিন কিন্তু সময় কম নেবে ওখানে, ঠিক আছে। এখানে একদিন সময়টা কম নিয়ে নেব, 27 মে বলেছে, আমরা এখানে 26 মে পর্যন্ত নেব, ঠিক আছে। তবে কিন্তু টোটাল মানে প্রপার দিন সংখ্যাটা আমরা পাবো, ঠিক আছে। তাহলে দেখো 31, 28, 31, 30 আর 26 এগুলো যোগ করলে দেখো 146 দিন হয়ে যাবে। এবারে দেখো এই 146 দিনকে আমাদের বছরে নিয়ে যেতে হবে, কারণ এই সরল সুদের অঙ্কে বছরে হয়, এটা দিন থাক মাস থাক সেটাকে কি করতে হবে, বছরে কনভার্ট করে নিতে হবে, বছর করে নিতে হবে। তো 146 দিন এটা যদি আমরা বছর করি তাহলে কি হবে দেখো, 146কে এই 365 দিয়ে ভাগ করলে আমরা বছর পেয়ে যাব। কেন এখানে একটু দেখে নাও, আমরা জানি যে 365 দিন সমান 1 বছর হয়, তাহলে একদিন সমান কী হবে, এই 1-এর 365 বছর হবে। কিন্তু এখানে দেখো 146 দিন বলেছে, তাহলে এই 146 দিন সমান কী হবে, এটা এই 146টা উপরে চলে যাবে, আর নিচে আছে দেখো 365, দেখো 146-এ 365, তাহলে এত বছর হবে, ঠিক আছে। এই জন্য দেখো আমরা এটা সরাসরি করে নিয়েছি, দেখো যে 146 দিন, এই দিনকে আমরা বছরে নিয়ে গেলে কী করতে হয়, 365 দিয়ে ভাগ করতে হয়। তো এখানে নিচে বসানো মানে ভাগ করা, তাহলে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে মোট দিন হচ্ছে 146, সেটা আমরা বছর করে নিয়েছি। এরপরে অঙ্কে যেটা বলা আছে সেগুলো আমরা একটু লিখে নেব। দেখো
এখানে আসল বলে দিয়েছে, দেখো আসল পি সমান কত বলেছে, আসল পি হচ্ছে 2000 টাকা, 2000 টাকা, আর বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার এটা আর দ্বারা প্রকাশ করা হয়, ওখানে 6% বলে দিয়েছে, ঠিক আছে। আর সময়টা দেখো, সময় টি সমান আমরা এখানে বের করে রেখেছি, দেখো 146-এর 365 বছর, 65 এটা কিন্তু বছর। তাহলে আমাদের উত্তর চেয়েছে যে 2000 টাকার সুদ কত হবে সেটাই আমাদের বের করতে হবে। তো আমরা সুদ বের করার সূত্রটা কি জানি, যে আই সমান সমান দেখো আই সমান PRT বাই 100, এটাই হচ্ছে সুদ বের করার নিয়ম, সূত্র এটা। দেখো পি মানে আসল এখানে 2000 টাকা আছে, তারপরে দেখো আর মানে বার্ষিক সরল সুদের হার 6%, তারপরে বলেছে দেখো টি মানে সময় এখানে 146-এর 365 আছে, তাহলে 146 বাই 365 আর নিচে 100, ঠিক আছে। দেখো এবারে আমরা কি করব, দেখো এই শূন্য এখানে নিচে দুটো শূন্য আর উপরে দুটো শূন্য কেটে দিলাম, এটা একটু আমি সাজিয়ে লিখব। দেখো এখানে কি আছে, 20 আছে, 6, আর এখানে দেখো 146-এর 365 আছে। এবারে এখানেও একটু কাটাকাটি করে নেব। দেখো আমরা যদি 5 দিয়ে কাটি, এই 20-কে 5 দিয়ে কাটলে 4 5 20, আর এই 5 দিয়ে আমি 365-কে কাটবো, দেখো 5 7 35, তাহলে 1 থাকবে 15 হবে, 3 5 15, আর এই 73 দিয়ে যদি 146-কে কাটি তাহলে 73 2 হচ্ছে 146, তাহলে দেখো এখানে 4 6 24 আর 24 দোকানে 48, তাহলে 48 টাকা হবে সুদ। তাহলে আমরা উত্তরটা লিখে নেব যে অতএব 2000 টাকার সুদ কত হবে, তাহলে 2000 টাকার 48 টাকা সুদ হবে, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে করব, দেখো এই 3-এর দাগের অঙ্কটা কি আছে, দেখো বার্ষিক 8.1-3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করে। দেখো এই যে সবৃদ্ধি মূল মানে কি, এই সবৃদ্ধি মূল মানে এর মধ্যে আসল টাকাটাও থাকবে, আবার যে সুদটা হবে সেটাও থাকবে, অর্থাৎ সুদ আসলটাই হলো কিন্তু সবৃদ্ধি মূল, ঠিক আছে। তো এখানে বার্ষিক সুদের হার দেখো 8.1-3% বলে দিয়েছে, আর এটা হচ্ছে সরল সুদের হার, আর 960 টাকা আসল টাকা হচ্ছে কিন্তু 960 টাকা। দেখো তাহলে দেখো আমি লিখে নেব যে এখানে আসল পি সমান, ওখানে আসল অঙ্কে বলা আছে 960 টাকা, ঠিক আছে। বার্ষিক সুদের হার আর সমান 8.1-3%। তো এটা আমরা ভেঙে নেব, দেখো 3 আর 8 গুণ করবো, 3 8 24, আর 1 যোগ করতে হবে 25, তাহলে 25/3%। সময়টা এখানে বলে দিয়েছে, দেখো সময় টি সমান, দেখো ওখানে বলা আছে কিন্তু 1 বছর 3 মাস। দেখো আমি এই অঙ্ক, দেখো সূত্রগুলো বোঝানোর সময় বলেছিলাম এই অঙ্ক করতে গেলে কিন্তু মাস রাখলে হবে না, মাসটাকে কিসে নিয়ে যেতে হবে, বছরে নিয়ে যাব। তাহলে দেখো আমরা জানি 1 বছর সমান কত মাস, 12 মাস, আর এটাও দেখো মাস আছে 3 মাস, ঠিক আছে। তাহলে 12 আর 3 কত হচ্ছে 15 মাস। এই 15 মাসটাকে আমাদের কি করতে হবে, বছরে নিয়ে যেতে হবে। তো কিভাবে বছরে নিয়ে যাব, দেখো এটা এখানে একটু বুঝে নাও। দেখো আমরা জানি 12 মাস সমান 1 বছর, ঠিক আছে। তাহলে 12 মাস সমান যদি 1 বছর হয়, তাহলে 1 মাস সমান কি হবে, এই 1-এর 12 বছর হবে। এখানে 15 মাস আছে, তাহলে 15 মাস সমান কী হবে, দেখো এই 15 মাস সমান, তাহলে এই 15টা কোথায় যাবে, উপরে চলে যাবে, তাহলে 15/12 বছর হয়ে যাবে। অর্থাৎ এই মাস
দেখো মাসকে যদি আমরা বছরে নিয়ে যাই তাহলে কি করতে হয়, 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা এই 15 মাসটাকে আমরা বছরে নিয়ে যাব, তাহলে কি করব, এই 15-র 12, এটা কিন্তু এবার বছর লিখতে হবে। মনে রাখবে কিন্তু যখন মাস থেকে আমরা বছরে চলে আসব তখন এখানে বছর লিখতে হবে। তাহলে আমাদের বের করতে হবে সবৃদ্ধি মূল, অর্থাৎ সুদে আসলে কত টাকা হবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে এই 960 টাকার 25/3% সরল সুদের হারে 15/12 মাসের সুদটাকে বের করব। তাহলে এখানে আমরা কি বের করব, আই মানে কি, মোট সুদ। তাহলে আমরা সূত্রটা কি জানি, যে PRT/100। দেখো পি মানে আসল কত বলেছে, অঙ্কে বলা আছে 960 টাকা। আর মানে বার্ষিক সুদের হার, অর্থাৎ 25/3। আর কি টি মানে সময়টা দেখো 15-র 12। আর নিচে কি হবে, 100 হবে। দেখো এটাকে আমি একটু ভালো করে লিখে নেব। দেখো আর এক লাইন করে নেব, যে 960 ইন্টু 25/3 ইন্টু 15-র 12। এবারে দেখো এদের নিচে আছে কিন্তু 100, অর্থাৎ এটা কি ভাগ হয়ে আছে। তো এই ভাগটাকে যখন আমি গুণ করে নেব তাহলে কি হবে, উল্টে যাবে। এই 100 নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে এটা পাশে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এটা কি হবে, 1-এর 100 হয়ে যাবে। ওকে, এবারে দেখো এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য আমি কেটে দিলাম, ঠিক আছে। তো এখানে যদি আমরা 12 দিয়ে, দেখো এই 12 দিয়ে যদি 96 কাটি তাহলে কত হবে, দেখো 8-12 96, 8 হবে, ঠিক আছে। এবারে দেখো এই 3 দিয়ে আমি এখানে 15কে কাটবো, তাহলে 3 5 15। দেখো আর কিন্তু নিচে এখানে দেখো 10 আছে, তো এই 5 দিয়ে যদি এই 10কে কাটি তাহলে 5 2 10, আর এই 2 দিয়ে দেখো 8কে কাটবো, 4 2 8। তাহলে এখানে কি পড়ে আছে, দেখো এই 25 আছে আর 4 আছে, তাহলে 25 আর 4 গুণ করলে 4 25 100 টাকা। তাহলে দেখো 960 টাকার এই 15-র 12 মাস, অর্থাৎ 1 বছর 3 মাসের সুদ হচ্ছে কিন্তু 100 টাকা। কিন্তু আমাদের উত্তর চেয়েছে দেখো 1 বছর 3 মাসের সমূল বৃদ্ধি কত হবে। তাহলে আমরা উত্তরটা লিখব, দেখো অতএব 1 বছর 3 মাসের সমূল বৃদ্ধি হবে। দেখো সমূল বৃদ্ধি মানে কি, সুদ আর আসলটা। তাহলে আসলটা আমাদের কত, 960 টাকা হচ্ছে আসল, আর সুদ হয়েছে দেখো 100 টাকা। এই 100 টাকা আমরা বের করে রেখেছি আয়ের মান, তাহলে 100টা এখানে যোগ করে নেব। তাহলে 960 আর 100 যোগ করলে দেখো 1060 টাকা হবে। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো এই 4 দাগের অঙ্কে কি বলা আছে, দেখো উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। দেখো উৎপলবাবু কি বলেছে, কি করেছে, দেখো তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% সরল সুদের হারে কত টাকা ধার করেছে, 3200 টাকা। কত বছরের জন্য, 2 বছরের জন্য। তাহলে 2 বছর পরে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে, অর্থাৎ উৎপলবাবু এই 3200 টাকা ধার নেওয়ার জন্য সুদে আসলে 2 বছর পরে কত টাকা ব্যাংক, ওই সমবায় ব্যাংকে আর কি শোধ করতে হবে সেটাই আমাদের বের করতে হবে। অর্থাৎ সুদ আর আসলটা আমাদের বের করতে হবে, সুদ আসল। এটা হলো 4 দাগের অঙ্ক। তাহলে আমি লিখে নেব, দেখো যে এখানে আসল পি সমান, ওখানে আসল কত, 3200 টাকা বলে দিয়েছে, ঠিক আছে। বার্ষিক সুদের হার, বার্ষিক সরল সুদের হার এখানে আর দ্বারা প্রকাশ করা হয়, ওখানে বলেছে দেখো 6%। সময়টাও বলা আছে, সময় টি সমান 2 বছর। তাহলে আমাদের প্রথম কি করব, দেখো এই 3200 টাকার 6% সরল সুদের হারে 2 বছরের সুদটা কত আমরা বের করে নেব। দেখো তাহলে অতএব এরকম লিখতে পারো যে সুদ আই সমান, আমরা সূত্রটা কি জানি, যে PRT/100। এবারে দেখো আমরা মানটা বসাবো, শুধু পি মানে কত, আসল, অর্থাৎ 3200 টাকা, 3200 টাকা। তারপরে আর মানে 6% সুদ দিচ্ছে, আর টি মানে হচ্ছে সময় 2 বছর, নিচে দেখো 100।
তাহলে দেখো উপরে এই দুটো শূন্য আর এই নিচে দুটো শূন্য কেটে দিলাম, আর তো কিছু নেই। তাহলে এখানে কি আছে দেখো 32 আছে আর এখানে 12 আছে। তাহলে এই 32 আর 12 গুণ করে নেব, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 একে 2 আর 3 একে 3, তাহলে 4, এটা 8 আর এটা 3, তাহলে 384 টাকা। দেখো এটা তাহলে 3200 টাকার 6% সরল সুদের হারে 2 বছরের সুদ হচ্ছে কিন্তু 384 টাকা। কিন্তু আমাদের অঙ্কে উত্তর চেয়েছে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। তাহলে আমরা উত্তরটা লিখব, দেখো যে 2 বছর পরে সুদে আসলে তাকে দেখো নিয়েছিল 3200 টাকা ধার নিয়েছিল, আর সুদ দিতে হচ্ছে 384 টাকা, সমান তাহলে 3200 আর 384, দেখো 3584 টাকা। 3584 টাকা শোধ করতে হবে। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো এই 5 দাগে অঙ্কটা করব। কি আছে দেখো, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা রাখেন, কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। দেখো এতক্ষণ যে 4টে অঙ্ক আমরা করলাম সব ক্ষেত্রে কিন্তু কোনোটা সুদ আসল বা মোট সুদ বের করতে বলেছিল। এখানে কিন্তু দেখো যে শোভাদেবী বার্ষিক 5.25% সরল সুদের হারে ব্যাংকে কিছু টাকা জমা রেখেছিল, 2 বছর পরে তিনি সুদ হিসেবে পাচ্ছে দেখো 840 টাকা, এটাই হবে মোট সুদ। তাহলে শোভাদেবী কত টাকা জমা রেখেছিল সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু আসল টাকাটা আমাদের বের করতে হবে। দেখো তাহলে দেখো এটা হবে 5 দাগের অঙ্ক। আমি লিখে নেব, দেখো কি বলা আছে সেটাই লিখতে হবে। তাহলে এখানে দেখো ওখানে বলা আছে বার্ষিক সরল সুদের হার আর সমান 5.25%, আর মোট সুদটা বলা আছে। দেখো আমরা সময়টা লিখে নেব, সময় টি সমান 2 বছর বলে দিয়েছে, 2 বছর, ঠিক আছে। আর মোট সুদ ওখানে সুদ হিসেবে কত পাচ্ছে সেটাই হবে মোট সুদ। তাহলে মোট সুদটা ক্যাপিটাল আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ওটা বলা আছে, দেখো অঙ্কে বলা আছে 840 টাকা। তাহলে আমাদের বের করতে হবে, দেখো এই আসল পি এইটা কত আমাদের বের করতে হবে, অর্থাৎ এই আসলটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা এখানে ডাইরেক্ট করতে পারি যে অতএব নির্ণেয় আসল পি সমান, তাহলে আমাদের সূত্রটা কি হবে, দেখো আমরা আসল সমান আমরা কিন্তু সূত্রটা আমরা লিখেছিলাম। দেখো উপরে কি হবে আই ইন্টু 100, আই ইন্টু 100, আর নিচে কি হবে পিটা বাদ দিয়ে, পি বাদ দিয়ে কি আছে আর আছে আর টি আছে, তাহলে আর ইন্টু টি। এবার দেখো আমরা মানটা শুধু বসাবো এখানে। দেখো আই মানে মোট সুদ, তাহলে মোট সুদ এখানে কত বলেছে 840 টাকা, তো 840 টাকা বসিয়ে দাও, ইন্টু এখানে 100 আছে, ঠিক আছে। আর নিচে দেখো আর মানে কত 5.25, আর টি মানে সময়টা এখানে 2 বছর বলে দিয়েছে। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে 2 ঘর পরে দশমিক আছে, তো এই দশমিককে যদি আমরা তুলে দিই তাহলে দশমিকের জন্য কি হয় 1 আসে, আর 2 ঘর পরে মানে দুটো শূন্য আসবে, ঠিক আছে। এবার দেখো আমরা একটু কাটাকাটি করে নেব। তো আমরা দেখো প্রথমেই 25 দিয়ে কাটবো, ঠিক আছে। দেখো 100কে যদি 25 দিয়ে কাটি তাহলে 4 25 100 হবে, আর এই 525 দশমিক তো উঠে গেছে, তাহলে 525কে যদি 25 দিয়ে কাটি, তোমরা এখানে ডাইরেক্ট করতে পারো। দেখো 25 দুগুণে 50, তাহলে 25 থাকবে, ঠিক আছে। 25 দুগুণে 50, তাহলে 2 5 আর 25 একে 25। তোমরা যদি না পারো, ডাইরেক্ট যদি না পারো তাহলে কি করবে, দেখো এই 25 দিয়ে 525কে ভাগ করে নাও। দেখো 25 দুগুণে 50, তাহলে 2 আর এই 5 নামবে, তাহলে 25 একে 25, তাহলে কত হচ্ছে 21,
ঠিক আছে। এবার দেখো আমি যদি এই 21 দিয়ে যদি এই 84কে কাটি, তাহলে দেখো 4 21 84, আর এই শূন্য কেটে এখানে বসে গেল। ঠিক আছে। আর এই 2 দিয়ে আমরা 4কে কাটবো, 2 দুখানে 4, নিচে আর কিছু নেই। তাহলে কি কি আছে দেখো, 40 আছে, 100 আছে, আর এখানে 2 আছে। তাহলে দেখো 40 আর 2 গুণ করলে দেখো 40 দুখানে 80 হবে, ইন্টু এখানে 100 আছে। তাহলে 80 আর 100 দেখো গুণ করলে 8-এর পরে 3টে শূন্য হয়ে যাবে। তাহলে আসল টাকা হচ্ছে 8,000 টাকা। তাহলে আমরা উত্তরটা এবার লিখে নেব, দেখো যে অতএব শোভাদেবী কত টাকা, মানে 8,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। তাহলে এটাই হবে অ্যান্সার। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখো আজকের আমরা অঙ্ক করলাম এই 1-এর দাগ থেকে এই 5-এর দাগ পর্যন্ত। তো পরের দিনে অঙ্ক করব দেখো এই 6-এর দাগ থেকে অঙ্ক করব। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো, কারণ আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।